ফোর্ডো হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে গভীর নিউক্লিয়ার প্লান্ট যেখানে ওরা করে রেখেছে, নিউক্লিয়ার এনরিচমেন্ট হচ্ছে যেখানে, সেটা এত গভীরে পৃথিবীর কোনো জায়গায় নিউক্লিয়ার প্লান্ট নেই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রুভ করলো বিশ্বের কাছে যে উনি যা বলেন আর যা করেন তার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সিমিলারলি ক্লাস্টার বমটাকেও এক্সপ্লেন করি, অত্যন্ত ডেঞ্জারাস, যদিও এটা ব্যান্ড, কিন্তু ইসরায়েলে এটা ব্যান না, বা ইরানও এটা ব্যান করেনি। ইসরায়েল ওপেনলি আমাদের সাপোর্ট করেছে যে ভারতবর্ষ যা করছে অ্যাবসলিউটলি কারেক্ট, টেররিজম ক্যানট বি অ্যাকসেপ্টেড। আর ভারতবর্ষের যে অপারেশন সিঁদুর তাকে আমরা ফুললি সাপোর্ট করি। দেখো, যখন এই ধরনের একটা যুদ্ধ হয়, যুদ্ধ থামার কতগুলো ফ্যাক্টর থাকে। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি জারি রয়েছে। প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়ে সেটা আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলের পরিস্থিতি কি, এবং এই দুই দেশের যুদ্ধ পরিস্থিতির মাঝেই কি তৃতীয় বিশ্বযুদ্ধের আঁচ পাওয়া যাচ্ছে? এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্রবাবু, আপনাকে স্বাগত জানাই। সবসময় আপনি বরিষ্ঠ দৃষ্টিকোণ দিয়ে বিচার বিশ্লেষণ করেন। এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং ইরানের ওপর যে হামলা চলছে, লাগাতার ড্রোন অ্যাটাক, মিসাইল অ্যাটাক, যার ফলে ইরান কিন্তু বিপর্যস্ত, কিন্তু ইসরায়েল যে জায়গাটাকে বারবার টার্গেট করছে বা লক্ষ্য করছে সেটা হচ্ছে ফোর্দো ঘাঁটি। এই ফোর্দোতে হিলস এরিয়ার নিচে, প্রায় 300 ফুট নিচে সেই পারমাণবিক কেন্দ্র রয়েছে। সেটা ধ্বংস করতে পারলেই ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে। ইসরায়েল কোথায় আটকাচ্ছে, কেন পারছে না? আর এই পরিস্থিতি যে চলছে, এখানে আমেরিকার ভূমিকা আপনি কেমন দেখছেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প? তারপরে আমি পরের প্রশ্নে আসছি। দেখো, প্রথমে ফোর্ডোর কথাটা বললে, ফোর্ডোটা একটু এক্সপ্লেন করি। এটা অত্যন্ত একটা কঠিন জায়গায়, মানে জিওগ্রাফিক্যালি খুব কঠিন জায়গায়, যদিও অ্যাবাউট 100 কিলোমিটার তেহরান থেকে সাউথে, কিন্তু তার অ্যাপ্রোচটা কোনো ফাইটার এয়ারক্রাফট সোজা কিন্তু সেই অ্যাপ্রোচকে ওখানে হিট করতে পারবে না। শুধু তাই না, ফোর্ডো হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে গভীর নিউক্লিয়ার প্লান্ট যেখানে ওরা করে রেখেছে, নিউক্লিয়ার এনরিচমেন্ট হচ্ছে যেখানে, সেটা এত গভীরে পৃথিবীর কোনো জায়গায় নিউক্লিয়ার প্লান্ট নেই। আমেরিকাতেও নেই, রাশিয়াতেও নেই, ভারতেও নেই, পাকিস্তানেও নেই। আর শুধু তাই না, এটাকে গার্ড করছে ইরানের যে সবথেকে বেস্ট আর্মি, যেটাকে রিভলিউশনারি গার্ড বলা হয়, সেই গার্ডের একটা ব্যাটালিয়নের থেকেও বেশি ফোর্স, মোর দ্যান 1000 পিপল, সেটা ফিজিক্যালি গার্ড করছে, যে ফিজিক্যালি যেন ওর ওপরে কোনো অ্যাটাক না আসে। এছাড়া S-300, যেটা রাশিয়া ইরানকে দিয়েছে, যদিও S-400 না, S-300ও সেখানে ডিপ্লয়েড আছে। তার মানে রাইটলি তুমি বললে যে ফোর্ডো হচ্ছে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিসের মেরুদণ্ড। ওটাকে যদি ডিস্ট্রয় করা যায় বা ড্যামেজ করা যায়, তাহলে স্ট্রেটওয়ে ইসরায়েলিরা তাদের যে অবজেক্টিভ, যে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি টু হিট ইসরায়েল, সেটা অ্যাচিভ করতে পারবে। এবারে আসি, তুমি আমেরিকার কথা বললে, স্পেশালি ডোনাল্ড ট্রাম্প। দেখো, উইথ ডিউ রেসপেক্ট, ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রুভ করলো বিশ্বের কাছে যে উনি যা বলেন আর যা করেন তার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আর শুধু তাই না, অনেক কিছু উনি বলেন যেটা বলা উচিত না, আবার অনেক কিছু উনি বলেন না যেটা ওনার বলা উচিত। মানে ওনার যে কী প্ল্যান, কী যে তার স্ট্র্যাটেজি, বা কী তার জিওপলিটিক্যাল সিস্টেম, স্পেশালি মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়া, সেটা এখনও পর্যন্ত কিন্তু আমাদের ক্লিয়ার, আমরা কোনো একটা ইন্ডিকেশন পাচ্ছি না। এবারে উনি একবার বললেন
যে আমি ইসরায়েলকে ফুল সাপোর্ট করছি, যা ইরান করছে সমস্ত ভুল করছে, আমি ইসরায়েলকে সাপোর্ট করবো, ইসরায়েল যদি নিউক্লিয়ার স্ট্রাইকও করে ইরানের ওপর, আই উইল সাপোর্ট ইট। আর ইরানকে ধমক দিল খুব, যে তোমরা সাইন করো, তোমাদের এত দিন দিচ্ছি, এত দিনের মধ্যে যদি সাইন টাইন না করো ট্রিটি, তাহলে তোমাদের ওপরে আমরাও আক্রমণ করব। তা সেখানে ওনার যে কি পলিসি সেটা বোঝা বড় মুশকিল। কিন্তু আমেরিকার কাছে, মানে ইউএস আর্মির কাছে, এয়ারফোর্সের কাছে, দেখো ইউএসএ কিন্তু এয়ারফোর্স সব থেকে সিনিয়র সার্ভিস। আমাদের যেরকম আর্মি, ব্রিটিশে নেভি, ইউএস হচ্ছে এয়ারফোর্স, তারা এয়ারফোর্স হচ্ছে সব থেকে সিনিয়র। আমাদের ইনফরমেশন বলে যে ইউএসের কাছে 20 থেকে 21টা ওই B2 স্টেলথ বম্বার আছে, যেটা বিশ্বে আর কোনো দেশের মধ্যে নেই। আর সেই বম্বারের মধ্যে ক্যাপাবিলিটিস এরকম আছে যে নানা ধরনের ওয়ারহেড, ইনক্লুডিং নিউক্লিয়ার ওয়ারহেড, আর যেটা এই ফোর্দোকে ভাঙার জন্যে যে বম দরকার, বাংকার ব্লাস্টার বম বলে, সেটাও এই এয়ারক্রাফটে ক্যারি করা যায়। আর একমাত্র আমেরিকার কাছেই, ইউএস এয়ারফোর্সের কাছেই এই ধরনের বম আছে যা দিয়ে ওই বাংকার ব্লাস্টিং করা যাবে। কিন্তু ওটাও আবার 200 ফুট পর্যন্ত হয়, তার নিচে আবার 100 ফুট যদি ইরান করে থাকে, তাহলে সেটা আবার কি করবে সেখানে? তার মানে কন্টিনিউয়াস স্ট্রাইক করতে হবে, একের পর এক স্ট্রাইক করে সেটাকে ডিস্ট্রয় করতে হবে। এটা আমার মনে হয় ফিজিক্যালি পসিবল কি পসিবল না। যদি হয়, যদি ফিজিক্যালি পসিবলই হয়, ধরো আমেরিকা যদি ইনভলভই হয়ে যায়, তাহলে কিন্তু বিশ্বযুদ্ধ আমরা অ্যাভয়েড করতে পারবো না। যদিও রাশিয়া ইনভলভ উইথ ইউক্রেন, চায়না কারোর সঙ্গে ইনভলভ না, কিন্তু চায়নাও থ্রেট করেছে যে যদি আমেরিকা ইনভলভ হয়ে এখানে কিছু করে, তাহলে আমরা কিন্তু ইরানকে সাপোর্ট করব। সিমিলারলি রাশিয়াও কিন্তু একটা থ্রেট দিয়েছে। তারপর আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প একটু পিছিয়ে গিয়ে বলল, তোমাদের 2 সপ্তাহ টাইম দিচ্ছি, এই 2 সপ্তাহের মধ্যে তোমরা যা করার চিন্তা করে দেখো, কিন্তু ইসরায়েলকে আমি বলবো না থামতে, ইসরায়েলি যা স্ট্রাইক করে যাবে। এই সিচুয়েশনে এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু এটা যেভাবে প্রোগ্রেস করছে সুচারু, এটার মধ্যে আমি কোনো ব্যাক দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে, দেখো ইসরায়েলের উপর কিন্তু শুধু ইরানই তাদের হাইপারসনিক ওয়েপন দিয়ে মারছে না। অফ লেট হাইফা বন্দর, যেটা সব থেকে বৃহত্তম একটা বন্দর, আর ওই বন্দর হচ্ছে লাইফলাইন ফর ইসরায়েল, সেই বন্দরেও কিন্তু মিসাইল অ্যাটাক হলো। শুধু তাই না, হাসপাতাল আর কিছু চিলড্রেনদের কিছু এরিয়াতে ক্লাস্টার বম ফায়ার করা হলো। এটা আমি একটু গভীরে গিয়ে বলি তোমাকে। দেখো, এই ক্লাস্টার বম বা একটা ফিজিল বম বলা হয় আরেকটা, যেটা একটা মিসাইল বা একটা রকেট থেকে তুমি যখন ফায়ার করছো, সেখান থেকে মাল্টিপল ওয়ারহেড বেরিয়ে আসে। তার মানে একটা রকেট ফায়ার করলে তার মধ্যে থেকে হয়তো 4টে বা 5টা ওয়ারহেড বেরিয়ে আসবে, হাই এক্সপ্লোসিভ বা স্মোক বা এই ধরনের কিছু বেরিয়ে আসবে। তা সেখানে যদি অ্যান্টি মিসাইল বা অ্যান্টি রকেট তুমি ফায়ার করো, তুমি হয়তো একটা ওয়ারহেডকে স্ট্রাইক করবে, কিন্তু 2টো বা 3টে ওয়ারহেড টার্গেটে এসে পড়বে। সিমিলারলি ক্লাস্টার বমটাকে এক্সপ্লেন করি, অত্যন্ত ডেঞ্জারাস। যদিও এটা ব্যান্ড, কিন্তু ইসরায়েলে এটা ব্যান না, বা ইরানও এটা ব্যান করেনি। এটা যতদূর আমি জানি, লেবাননে যা আমাদের হিজাবুল্লাহ পার্টি, তাদের কাছে ক্লাস্টার বম আছে। ক্লাস্টার বমটা কি? তুমি একটা বম ওপর থেকে তুমি ফায়ার করছো, হয় এয়ারক্রাফট থেকে, মিসাইল থেকে বা রকেট থেকে, সেটা মাটির থেকে 8 থেকে 10 কিলোমিটার ওপরে সেটা বার্স্ট করবে। আর ওর ভেতরে, ওই একটা বমের ভেতরে 20, 25, 30টা আরও বম আছে। তার মানে তুমি যে একটা বম যদি ফেলো একটা টার্গেটের ওপরে, ওটা মাটির থেকে 8-10 কিলোমিটার ওপরে যখন বার্স্ট করে, তখন ওর এফেক্ট আরও বেশি হয়। আর সেখান থেকে আরও 20-25টা বম বেরিয়ে এসে একটা পুরো এরিয়ার ওপরে সেই ক্লাস্টার, মানে সেই জন্য ক্লাস্টার বলা হয়, পুরো এরিয়াটাকে কভার করে দেবে সেই বম।
শুধু তাই না, তার মধ্যে যে বমগুলো থাকে, যদি কোনো বম ডিফিউজ হয়ে যায়, কোনো বম যদি ফায়ার না করে, ওরা মাটিতে পড়ে আছে, সেটা নিয়ে যদি কেউ ধরাধরি করে, মাটিতেই ওটা ফেটে যাবে। তো এটা একটা ডেঞ্জারাস। এই দুটো বম আর হাইপারসনিক ওয়েপন, এগুলো কিন্তু ইরান আর তাদের প্রক্সি, আমি তাদের প্রক্সি বলবো, হুজি, হিজাবুল্লাহ, হামাস, তারা কিন্তু ইসরায়েলের ওপরে ব্যবহার করছে, যার ফলে এটা বাড়বে। এখন ইসরায়েলই চাইবে যে এদেরও কন্টেন করো, আর যে মেন অবজেক্টিভ ইরানকেও কিভাবে তার নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস থেকে তাকে বিরত করা যায়। এবার আপনার কাছে প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে কথা বললেন যে আমেরিকার ভূমিকার উপর অনেক কিছু নির্ভর করবে, তারা যদি এটার মধ্যে ইনভলভ হয়ে যায় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ মানে এসে যাবে। ভারতবর্ষ সেদিক থেকে গেলে কোন দৃষ্টিকোণ থেকে বিচার করবে? নিউট্রালিস্টিক ভূমিকা বা নিরপেক্ষ ভূমিকা অবশ্যই থাকবে, কিন্তু মানে যদি একেবারে ব্যবসায়িক, বাণিজ্যিক সমস্ত দিক থেকে যদি দেখতে হয়, তাহলে ইসরায়েল না ইরান, কার দিকে থাকার কথা? এটা অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন করলে। দেখো, আবার আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি। ইরানের সঙ্গে আমাদের বহু পুরনো সম্পর্কর মধ্যে কোনো ডাউট নেই। আমরা ইরান থেকে তেল আনি, আমরা অনেক ট্রেড করি। এছাড়া চাবাহার যে বন্দর, যেটা ইরান বলেছিল যে আমরা উই ক্যান টেক ইট, আর সেই বন্দরটা যদি ইরান আমাদের দেয়, তাহলে আমরা মিডল এশিয়ান কান্ট্রির সঙ্গে বা আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানকে বাইপাস করে বহু ট্রেড এমন সব বাড়াতে পারি। তো সেখানে ইরানের সঙ্গে, ইরানের জনগণের সঙ্গে আমাদের কোনো রকম বিতর্ক নেই, বা তারা আমাদের শত্রু না। এবার আসি ইসরায়েল। দেখো, একটা সময় ছিল, আমার এখনও মনে আছে, যখন প্রথম পাসপোর্টটা আমরা করি, তখন ওই পাসপোর্টে লেখা থাকতো অ্যালাউড টু অল কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। ইন্ডিয়ান পাসপোর্টে লেখা থাকতো। তার কারণ আমরা তখনও পর্যন্ত ইসরায়েলকে রেকগনাইজ করিনি অ্যাজ এ কান্ট্রি, কিন্তু এখন সেগুলো সব উড়ে গেছে। এবারে আসি ইসরায়েলের। দেখো, আমি শুধু অন পেপার তারা কি করছে বা অন পেপার কি তাদের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট, আমি তার মধ্যে জানি, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি যে ইসরায়েল আমাদের কি করেছে, আমাদের দেশের জন্য কি করেছে। দেখো, প্রথম হচ্ছে অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোলজি, যেটা লোকে জানে না। 20 থেকে 30 বছর আগে আমি যখন রাজস্থানে পোস্টেড ছিলাম, বার্মের এরিয়াতে, আর এখন যখন আমি গিয়ে দেখলাম এমন একটা চেঞ্জ। দেখো, বার্মের, গাদ্রা, তারপর মুনাবাও, রামগড়, জয়সলমের, তারপর বিকানের, তারপর লুঙ্করনসর, সুরতগড়, গঙ্গানগর, এই যে বেল্টটা, রাজস্থানের যে থর মরুভূমি, আজকে যদি তুমি যাও, তুমি দেখবে এটা মরুদ্যান হয়ে গেছে, ওয়াসিস। ইসরায়েলি এগ্রিকালচারাল টেকনোলজি এনে আমাদের এই রাজস্থান ডেজার্টকে হারাভেরা মরুদ্যান বানিয়ে দিয়েছে। আরেকটা কথা আমি বলি, ইসরায়েল হচ্ছে একমাত্র দেশ যারা সমুদ্র জলকে একটা বিশাল প্লান্ট বানিয়ে, সেই সমুদ্রের জল তো খাওয়া যায় না, নোনা জল, সেই জলকে সুইট ওয়াটারে কনভার্ট করে খাবার জন্য উপযোগী করেছে। আমাদের গুজরাতেও কিন্তু ইসরায়েলি টেকনোলজিতে আমরা এই ধরনের একটা প্লান্ট করেছি। গ্রামে গঞ্জে যে মিষ্টি জল যাচ্ছে, সেই যেখানে আগে 10 কিলোমিটার 15 কিলোমিটার গ্রামবাসীদের গিয়ে সেই 200 ফুট 300 ফুট গভীর কুয়োর থেকে জল তুলতে হতো, সেটা কমে গেছে, যেহেতু এই মিষ্টি জল তাদের গ্রামে গ্রামে পৌঁছচ্ছে। এছাড়া আরেকটা মিলিটারি ব্যাপার নিয়ে আসি। দেখো, মিলিটারি টেকনোলজিক্যালি ইসরায়েল আমাদের অনেক হেল্প করেছে, রাইট ফ্রম দি বিগিনিং, এখনও করছে যখনও আমাদের প্রবলেম হয়েছে। আরেকটা কথা না বলে পারছি না, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা ইন্টারন্যাশনাল বর্ডারে যে ফেন্সিংগুলো আমরা করেছি পাকিস্তানের সঙ্গে, সেই ফেন্সিংগুলো কিন্তু সব ইসরায়েলি টেকনোলজিতে করা হয়েছে।
এছাড়া যখনই ভারতবর্ষ কোনো প্রবলেমে পড়েছে তখন কিন্তু ইসরায়েলি হ্যাজ কাম ফরওয়ার্ড অ্যাজ এ ফ্রেন্ড। অফ লেট অপারেশন সিঁদুর, ইসরায়েল ওপেনলি আমাদের সাপোর্ট করেছে যে ভারতবর্ষ যা করছে অ্যাবসোলুটলি কারেক্ট, টেররিজম ক্যানট বি অ্যাকসেপ্টেড, আর ভারতবর্ষের যে অপারেশন সিঁদুর তাকে আমরা ফুললি সাপোর্ট করি। তা এরকম একটা দেশ যখন তারা ভাবছে যে তাদের এক্সিস্টেন্স ইজ থ্রেটেন্ড বাই ইরানস নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস, আমরা তো তাদের মিসাইল ক্যাপাবিলিটিস দেখছি, এটা ইরাকের মতো না যে হাওয়াতে যে ওদের কাছে কিছু ছিল না আর আমেরিকা বলল ওদের কাছে সব কিছু আছে, ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, আর তাদের উপরে অ্যাটাক করে উড়িয়ে দিলাম। কিন্তু এরা তো দেখাচ্ছে যে এদের কাছে সব কিছু আছে, হাইপারসনিক মিসাইল থেকে আরম্ভ করে সব কিছু আছে। তা সেখানে যদি নিউক্লিয়ার একটা ওয়ারহেড বা দুটো ওয়ারহেড থাকে, ইসরায়েল ইজ এ ভেরি ন্যারো কান্ট্রি। যেটা বারবার আমি বলে থাকি, যদি একটা নিউক্লিয়ার ওয়েপন সেখানে পড়ে, ওয়ারহেড পড়ে, পুরো ইসরায়েল এফেক্টেড হবে। তার মানে ইসরায়েলের যেটা আমরা বলি স্ট্র্যাটেজিক ডেপথ টু অ্যাবজর্ব এ নিউক্লিয়ার স্ট্রাইক, সেটা নেই। ইরানের আছে। ইরানে তুমি এত বিশাল দেশ, তুমি 3-4টে নিউক্লিয়ার মারলেও ওরা সেখানে তাদের স্ট্র্যাটেজিক ডেপথ আছে, হয়তো অনেক কিছু ড্যামেজ হবে, কিন্তু সেটা ইসরায়েলের এম না। ইসরায়েলের এম ইজ টু ডিস্ট্রয় দেয়ার নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস, নট ডিস্ট্রয় দ্য কান্ট্রি অ্যাজ এ হোল। কিন্তু অফ লেট বা রাইট ফ্রম দি বিগিনিং ইরান বা অন্য কোনো দেশ যারা ইসরায়েলকে সাপোর্ট করে না, তারা বলে আসছে ইসরায়েলকে আমরা ধূলিসাৎ করে দেবো, ইসরায়েল বলে কোনো দেশই রাখবো না। হাউ ক্যান এ কান্ট্রি অ্যাকসেপ্ট ইট? আর ইসরায়েলিদের আমি খুব ভালো করে জানি, তাদের যে প্যাট্রিয়টিজম, তাদের যে ন্যাশনালিজম, রাইট ফ্রম এ চাইল্ড টু অ্যান ওল্ড ম্যান, বিশ্বে আর কোনো দেশে নেই। তারা ফাইট করবে, যুদ্ধ তারা চালিয়ে যাবে। শোনো, এইটার আবার একটা ভালো প্রশ্ন করলে তুমি, যে যুদ্ধ কি থামবে কি থামবে না। দেখো, যখন এই ধরনের একটা যুদ্ধ হয়, যুদ্ধ থামার কতগুলো ফ্যাক্টর থাকে। প্রথম ফ্যাক্টর কি? প্রথম ফ্যাক্টর হচ্ছে আমরা যেটাকে বলি WWW, ওয়ার ওয়েস্টেজ রিজার্ভ, WWWR। তোমার যে ওয়েপন সিস্টেমগুলো তুমি যে ব্যবহার করবে, সেই অ্যামুনেশন যে ব্যবহার করবে, তার একটা ইয়ে থাকে, ডিগ্রি থাকে, যে তুমি যদি হাই ইন্টেন্সিটি যুদ্ধের মধ্যে পড়ো, যেটা এখন হচ্ছে হাই ইন্টেন্সিটি ওয়ার, তোমার কাছে কতদিনের স্টক এই তোমার ওয়েপন সিস্টেমগুলো বা অ্যামুনেশনের আছে, যে ওয়ার ওয়েস্টেজ রিজার্ভ। একটাই ফ্যাক্টর যে ইসরায়েলের কাছে বা ইরানের কাছে কতদিনের এই WWR, তাদের পুরো ওয়েপন সিস্টেম অ্যামুনেশন তার আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু ফ্যাক্টর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে মোরাল অফ দি পিপল। দেশের লোক, দেশের জনগণ কী চায়? দেশের জনগণ, দেশের লোক কি ওই 2-1টা মিসাইল পড়লো তুমি বললে যে চলো সারেন্ডার করে দাও বা যুদ্ধ থামিয়ে দাও? না, তাদের মনোবল যে এই 2টো মিসাইল পড়লো, তার এগেনস্টে আমি 10টা মিসাইল মারো, আমরা রেডি টু ফাইট উইথ ইউ। এই যে দুটো দেশের যে কি মনোবল, এই মনোবলের ওপরেও কিন্তু ডিপেন্ড করে কি যুদ্ধ থামাবে না যুদ্ধ কন্টিনিউ করবে। আর থার্ড হচ্ছে যে ফরেন অ্যাসিস্ট্যান্স। তোমার যে বন্ধুবান্ধব দেশগুলো আছে, সেই দেশগুলোর থেকে কত তুমি অ্যাসিস্ট্যান্স পাচ্ছ, ইন টার্মস অফ আর্মস, অ্যামুনেশন, ওয়েপন, এক্সপ্লোসিভ, ইন টার্মস অফ ইকোনমিক কন্ডিশন, ইন টার্মস অফ ফুড, এনিথিং, মেডিসিন অ্যান্ড অল দিস। এই 3টে ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে কি যুদ্ধ কতদিন চলে আর চলবে না। লাস্ট হচ্ছে যে তুমি অবজেক্টিভ, যারা অফেন্সিভ নেয় তাদের একটা অবজেক্টিভ থাকে। রাইটলি আমি তোমাকে হয়তো এক্সপ্লেন করেছিলাম অফ সিঁদুরের সময়। এখানে অফেন্সিভ নিল ইসরায়েল ইরানের এগেনস্টে। তার অফেন্সিভের কি অবজেক্টিভ? সেই অবজেক্টিভকে সে পার্শিয়ালি অ্যাচিভ করতে পারলো না পার্শিয়ালি অ্যাচিভ করতে পারলো না, বা তার সেই অবজেক্টিভ অ্যাচিভ করতে কতদিন লাগবে? প্রথম অবজেক্টিভ, একই অবজেক্টিভ ছিল এখানে ইসরায়েলের, যে ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিসকে আমরা ডিস্ট্রয় করব, সো দ্যাট উই আর সেফ, দ্যাট ইরান থেকে যেন কোনো সময় নিউক্লিয়ার থ্রেট আমাদের ওপরে না আসে। তার বাই প্রোডাক্ট হয়তো ছিল যে চেঞ্জ অফ রিজিম,
সেটাকে পলিটিক্যাল অবজেক্টিভ বলবো, কিন্তু চেঞ্জ অফ রিজিম তো এরা করতে পারবে না। চেঞ্জ অফ রিজিম পিপল অফ দি কান্ট্রি উইল ডু ইট। ইরানের জনগণ বিভক্ত হয়ে তারা যদি চায়, যখন আয়াতুল্লাহ খোমানিকে আমাদের দরকার নেই, আমরা উই শুড গো ব্যাক টু শাহ অফ ইরানস রিজিম, যেখানে একটা লিবারেল ইসলামিক কান্ট্রি ছিল, মহিলাদের সম্পূর্ণ স্বাধীনতা ছিল কাজ করার বা মুভমেন্ট করার। আমরা সেই ধরনের গভর্নমেন্টকে ফিরে আনতে চাই। একটা যদি মাস মুভমেন্ট হয়ে যায়, সেই মাস মুভমেন্টটা রিজিম চেঞ্জ করে দেয়। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে এবং তিনি জানালেন যে এই মুহূর্তে ইসরায়েল এবং ইরান ঠিক কোন পজিশনে দাঁড়িয়ে, এবং ইরানের পারমাণবিক যে শক্তি সেটাকে ধ্বংস করে দেওয়াই ইসরায়েলের লক্ষ্য। কারণ আগামীতে ইরান যদি ইসরায়েলকে পারমাণবিক থ্রেট দেয়, সেই আশঙ্কা করেই কিন্তু ইসরায়েল সেই পারমাণবিক কেন্দ্রটাকেই নজরে রেখেছে। পুরো ইরানকে ধ্বংস করে দেওয়া ইসরায়েলের লক্ষ্য নয়, এমনটাই কিন্তু বলছেন কর্নেল রায়। এবং একই সঙ্গে আমেরিকার ভূমিকা, ভারতবর্ষ কোন অবস্থান নেবে, সবটা তিনি স্পষ্ট করে দিলেন। এখন দেখার যে বিশ্ব জুড়ে এই ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের পরিস্থিতির মধ্যে নতুন কোনো সমীকরণ তৈরি হয় কিনা। ক্যামেরায় সুব্রতর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।